আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল যখন আমি কলেজের ছাত্র ছিলাম। যখন আমাদের উনি প্রেসিডেন্ট হওয়ার পরে যখন উনি আমাদের এই খাল খনন প্রকল্পে যখন গিয়েছিলেন চট্টগ্রামের সেই জায়গাগুলিতে, আমার এখনও স্মরণ আছে, নোয়াখাল আমাদের, সেখানে আমরা ছুটে গিয়েছিলাম। সেই থেকেই আমার প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের প্রতি একটা গভীর ভালোবাসা তৈরি হয় ছাত্র জীবন থেকে। কারণ কিছু মানুষ আছে দেশ যারা পরিচালনা করবে, দেশ যারা চালাবে, তাদের মধ্যে যদি আকর্ষণীয় মানবিক গুণ যদি না থাকে, মানুষের দৃষ্টি তারা নিতে পারে না। আমার বয়স তো তখন কম, মাত্র কলেজে সবেমাত্র আমি কলেজে যাচ্ছি। তখন থেকে আমার দৃষ্টিটা নিয়েছিল এই জন্যই যে তার মধ্যে একটা সাধারণ জীবন দেখেছি, সাবলীল ভাব দেখেছি, এবং দেশের প্রতি যে গভীর মমত্ববোধ, দেশপ্রেম, এটা কিন্তু সহজে থাকে না। একটা রাষ্ট্রনায়ক হয়ে গেলে, রাষ্ট্রপ্রধান হয়ে গেলে তার মধ্যে অনেক কিছু থাকে, আমরা দেখেছি, পরবর্তীতে এটা জেনেছিও। কিন্তু তার মধ্যে আমি প্রথম চোখে সেই জিনিসটা দেখেছি, এবং সকলের প্রতি যেটা ভালোবাসা, অর্থাৎ একটা সেনা ছাউনি থেকে, সেনা শিবির থেকে বের হয়ে জনগণের সঙ্গে যে সম্পৃক্ত হওয়া, হৃদয়ের গ্রহণ করা, এটা হচ্ছে তার প্রথম, আমি যেটা মনে করি এটা প্রথম। এর পরবর্তী যে কথাটা বলা হয়েছে, তখন থেকে আমি কিন্তু বিএনপির আদর্শে আমি লালিত হয়েছি। যখন শিক্ষক হলাম তখন আমি বেগম খালেদা জিয়াকে দেখেছি, গভীরভাবে দেখেছি। কারণ ওনার সঙ্গে কাজ করেছি আমি, বিশেষ করে যে এত কাজ করেছি। প্রথম ওনার সঙ্গে আমার একটি সাক্ষাৎ হয়, উনি যখন প্রধানমন্ত্রী হিসেবে আসে সুগন্ধাতে, আজকে যে ট্রেনিং সেন্টার করা হয়েছে, যমুনা আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যেখানে থাকেন তার সামনে সুগন্ধা আছে, মিন্টো রোডের শেষ পথে। সেখানে আমি প্রথম ওনার সঙ্গে আমি দেখা করার একটা সাহস করেছিলাম, একটা সৌজন্য সাক্ষাৎ করেছিলাম। সেদিন একটা জিনিস তার মধ্যে দেখেছি, সেদিন মির্জা গোলাম হাফিজ, যিনি আইন বিষয়ক, সংসদ বিষয়ক, আমাদের আজিজ সাহেব বলতে পারবেন, তিনি ছিলেন, এবং আমাদের বেশ কয়েকজন তাদের মন্ত্রী ছিলেন। আজকে যে আমাদের সালাউদ্দিন সাহেব স্ট্যান্ডিং কমিটি, তিনি এপিএস ছিলেন, সেরকম অনেক লোক ছিলেন, এবং কামরুল ইসলাম, মেজর কামরুল ইসলাম ছিলেন তখনকার আমাদের এমপি। তো যাই হোক, সেদিন আমি দেখি যে প্রথম সাক্ষাতের মধ্যে দেখলাম যে মানে মানুষের প্রতি যে গভীর একটা ভালোবাসা থাকে। তিনি তো সবে মাত্র দায়িত্ব নিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে মানুষের মধ্যে অনেক কিছু থেকে যায়, আর উনি চেয়ার পেয়েছেন, কিন্তু আমি প্রথম সাক্ষাতে দেখেছি তার মধ্যে একটা গভীর মমত্ববোধ, গভীর ভালোবাসা, এবং সকলের সঙ্গে কথা বলার জন্য যে অসাম্প্রদায়িক একটা চেতনা দেখেছি। আমি বৌদ্ধ বলে যে আমি তার কাছে যাওয়ার পরে তাকে, তিনি কিন্তু সেভাবে আমাকে দেখেননি। আমাদের বৌদ্ধ ভিক্ষু সহ গিয়ে তার কাছে পাশাপাশি আমি বসেছি, এবং তিনি একসময় আমি যখন কথাকে সংক্ষিপ্ত করার জন্য, যখন তার পিএসআর আমাকে বলছিল স্যার একটু সংক্ষিপ্ত করেন, কিন্তু তিনি সেখানে কিন্তু তাদেরকে নিষেধ করেছিলেন, উনি বলবেন, উনি বলার জন্য আসছেন। আমি প্রথম এসেছি, উনি বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আমাকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন, কারণ এই দেশ সকলে নিয়ে, এই দেশ পাহাড়ি বাঙালি যত মানে ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী আছে, নৃগোষ্ঠী আছে, সকলকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী। অর্থাৎ এই জাতীয়তাবাদের কথাটা কিন্তু প্রথম আমি ওনার কাছ থেকে শুনেছি। এই যে শোনাটা, জাতীয়তাবাদ মানে সকলকে ধারণ করার যে শক্তিটা, উনি তো রাজনীতিভাবে সেভাবে ট্রেনিং প্রাপ্ত না, এবং হঠাৎ করে তিনি এসেছেন, শহীদ জিয়ার পরে কিন্তু তিনি নেতৃত্বটা নিয়েছেন। এই যে আসার পরে যে তাকে প্রথম চোখে যে দেখলাম, জাতীয়তাবাদের মধ্যে সকলকে ধারণ করার যে হৃদয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এইটা কিন্তু সকলের মধ্যে থাকে না, এবং পরবর্তীতে তার মধ্যে কিন্তু দেখেছি আবার এই যে কথাটি বলো, গভীর দেশপ্রেম, মাটি মানুষের প্রতি যে টান, আকর্ষণ, এটা কিন্তু সহজে কিন্তু কখনো নত হয়নি। তার জীবনব্যাপী এই যে 2025-এ আসার পরে তার জীবন শেষ হয়ে গেল, আমরা দেখেছি। 2046 তো আমি তাকে দেখিনি, 45-এ ওনার জন্ম তো আমি সেইভাবে দেখিনি, কিন্তু তার বর্ণাঢ্য জীবনের, তার যে কর্মজীবন সম্পর্কে যে দায়িত্বগুলো দেখেছি আমি, সেখানে কঠোর মনোভাব, কঠোর দৃঢ়তা এবং কঠোর আপোষহীনতা, এটা আমাকে আকৃষ্ট করেছে। এত কিছু যাওয়ার পরেও তিনি কিভাবে যে তার জীবনকে তুচ্ছ জ্ঞান করে, জীবনের প্রতি কোনো মায়ামোহ ছিল না তার মধ্যে, কিন্তু দেশপ্রেমের ভালোবাসায়, জাতীয়তাবাদী শক্তির ভালোবাসায়, এই মাটি এবং মানুষের ভালোবাসায় তিনি কিন্তু দেশ ছেড়ে যাননি। বর্তমান রাজনীতির মধ্যে কিন্তু আদর্শহীনতা, মূল্যবোধের অভাব, তাদের আকাঙ্ক্ষা, তাদের গগনচুম্বী, তাদের বিভিন্ন ধরনের লিপ্সা, ক্ষমতা, আধিপত্য, এগুলো তো একজন শাসকের কাছে থাকে না। ব্যক্তি যদি আদর্শবান হয়, রাষ্ট্র আদর্শবান হবে, কারণ সেই ব্যক্তিই তো তার পজিশনে যাবে। সকলের জন্যে যে ভালোবাসা তৈরি করে গেছেন, অর্থাৎ হৃদয়কে টাচ করেছেন উনি। অর্থাৎ মানুষের যদি হৃদয়কে টাচ করতে না পারি, বিত্ত, বৈভব, এগুলো দিয়ে কিন্তু মানুষকে কখনো জয় করা যাবে না।
বিজয় করা যায় না। এই জন্যে প্রথম ওনার স্বপ্ন। আরেকটা জিনিস হলো, আমি যেটা মনে করি, অন্যরা তো খণ্ডিত করেছে দেশকে। আমরা অনেক সময় বাঙালি, পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়গুলোকে, নৃগোষ্ঠীগুলোকে খণ্ডিত করি। দেশ তো কখনো খণ্ডিত হতে পারে না। সূর্যের রশ্মি, সূর্যের আলো, চাঁদের আলো কখনো খণ্ডিত হয় না, সর্বজনীন থাকে। নদীর জল, নদীর পানি, এগুলো কোনো খণ্ডিত হয় না। সাগর কখনো খণ্ডিত হয় না। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ আমার এখানে আসতে পারবে না, আমাকে স্পর্শ করতে পারবে না, এটা বলে না। এরকম একটা রাজনৈতিক ধারা তৈরি করেছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ সকল মানুষকে এই দেশের ভূখণ্ডে সকল যারা বসবাস করবে সে তাদেরকে বুকে নেওয়ার যে ধারণা, আমি প্রথমে বলছি এটা। এই জন্য আমাদেরকে সংখ্যালঘু বললে তিনি কিন্তু বিব্রত করতেন, আমাদেরকে মানা করতে, আপনারা সংখ্যালঘু বলবেন কেন? এই কথাটা কিন্তু আমাদের হৃদয়ে কিন্তু গ্রথিত। আমরা যারা মুসলিম সম্প্রদায়ের বাইরে যারা আছি, বিশাল একটা দল, বিশাল একটা জনগোষ্ঠী এই দেশে বসবাস করে, তাদের ভিতরে যে এই চেতনাবোধ তৈরি হয়েছে, এই জন্য জাতীয়তাবাদী শক্তির এখন পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দক্ষিণ সব দিকের মানুষেরা কিন্তু এখন যারা আমরা গুলো আছি, ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী যারা বসবাস করি বিভিন্ন সম্প্রদায়ের, তাদের মনের মধ্যে একটা বিশাল আশা নিয়ে কিন্তু আমরা সামনে আসছি। কেন? আমাদেরকে সংখ্যালঘু বলবে না, সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ একই অধিকার সমবন্টন নীতি যাতে থাকে, এইরকম তিনি বলছেন। আমি একটা জিনিস বলতে চাই আপনাকে, গতকালের যেটা হয়েছে, উনি বলছে আমাদের আজিজ সাহেব, যিনি সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট, উনি সম্ভব ভালো বলেন, এবং আমাদের প্রফেসর ডক্টর রিজওয়ানা, উনি একজন শিক্ষক, আমার মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রসিদ্ধ শিক্ষক, তরুণ বয়সে প্রফেসর হয়েছেন, খুব ভালো লাগছে আমার। তো আমার দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন। আপনারা দেখেন, আমি 3টে কথা বলছি। গতকাল আমি একটা টেক্সট লিখেছি যে মৃত্যুঞ্জয়ী মহীয়সীর এক মহাকাব্য, মৃত্যুঞ্জয়ী মহীয়সীর এক মহাকাব্য। তো মৃত্যুঞ্জয়ী কাকে বলা হয়? মৃত্যুকে যিনি জয় করতে পেরেছেন, মৃত্যুরও যিনি ঊর্ধ্বে নিজেকে স্থাপিত করতে প্রতিষ্ঠা করেছেন। তো এখানে প্রতিষ্ঠা করলে তো হবে না, কোন কারণে প্রতিষ্ঠা লাভ করা যায় আমি বললে তো হবে না। মৃত্যুঞ্জয়ীর গুণ এবং বৈশিষ্ট্য চরিত্র থাকে, অসম্ভব গুণ, যেগুলোকে আমি স্পর্শ করতে পারবো না। মহীয়সী নারী কখন হয়? বেগম রোকেয়াকে আমরা মহীয়সী নারী বলি। অর্থাৎ জীবন এমনভাবে তৈরি করে, মানে গৌরবমণ্ডিত, মহিমামণ্ডিত সকল গুণের যিনি আধার, নারীর গুণের আধার, নেতৃত্বের আধার, এবং নানা বিশেষ করে তার মধ্যে যে সাধারণ অসাধারণ অনেক কিছু তার মধ্যে বিদ্যমান থাকবে, হৃদয়ের মধ্যে এগুলো ধারণ করার শক্তি থাকবে, এবং সকলকে ভালোবাসা দেবে। বললাম, সূর্যের মতো, চাঁদের মতো, পৃথিবীর মতো সকল মানুষ যাতে তার ভালোবাসাটা পায়, কেউ যাতে বঞ্চিত না হয়। এই যে দৃষ্টিভঙ্গি, এই জন্যই আমি মনে করি মহীয়সীর হৃদয় কিন্তু এইরকম হয়। এই জন্য আর একটা কথা বলি, আর যেটা বললাম যে মহাকাব্য তো সকল মানুষকে দিয়ে তৈরি হয় না। মহাকাব্য তৈরি হয়, মহাকাব্যের সেরকম আমাদের মধ্যে নায়ক অথবা নায়িকার প্রয়োজন হয়। আমার মনে হয় সেই চরিত্রের অধিকারী বলেই আজ মহীয়সী নারীর এক মহাকাব্য তৈরি হয়েছে। এই জন্যই আমি তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, কারণ তার মতো এরকম আর মহীয়সী নারী আমি জানি না, হয়তো আমি দেখবো না, হয়তো হাসতে পারে, আমি জানি না। তবে আমি মনে করি যে এই শতকের মধ্যে বোধহয় এরকম নারী আর এমন প্রতীতযশা, এমন গভীর মনোভাব সম্পন্ন দৃঢ়তা, দেশ মাটি মানুষের প্রতি এমন ভালোবাসা আমার মনে হয় আর আসবে কিনা জানি না। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, ট্রাক বাড়ি দিয়ে যখন তাকে রেখেছিলেন আমি দেখেছি, আজকে আমার নাই, আমি স্মরণ করি প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমেদ, বিশিষ্ট রাজনীতি বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর। উনি আর আমি কিন্তু গিয়েছিলাম দেখার জন্য। কাউকে যখন যেতে দিচ্ছে না, এইরকম একটা কঠোর সব কিছু বন্ধ করে দিয়েছে সেখানে, আলো থেকে আরম্ভ করে সব কিছু লাইন কাটা দিয়েছে, কিন্তু সেখানে সব একটু ছোট করে যদি আমরা তো সেটা বলছি আমি। সেখানে কিন্তু গিয়ে আমি তাকে দেখলাম, সে মানে অনেক কষ্ট করে আমরা ঢুকলাম, কিন্তু আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। সেখানে যাওয়ার পরে তার মধ্যে একটা তার বিছানা, নিচের বিছানা, এটা স্বাভাবিক যেভাবে থাকে, কি কঠোর নির্মমতার মধ্যে তার দিনগুলো গিয়েছে। সেদিনও কিন্তু আমাদের সঙ্গে সৌজন্যপ্রিয় হয়ে আমাদের চা খাওয়ার যে কথাটা বলছে, অর্থাৎ তিনি সেখানে চা পাচ্ছেন না, খাওয়া পাচ্ছেন না, সব কিছু বন্ধ করে দিয়েছে সরকার। তার মধ্যে কিন্তু যে গভীর আমাদের প্রতি সৌজন্য বোধ, এগুলো তো মানুষকে অন্যভাবে তৈরি করে। এই জন্য আমি মনে করি আজকের এই টিভির মাধ্যমে বাংলাদেশ ও বিশ্ব মানুষকে আমি জানাতে চাই, এই মহীয়সী নারী মৃত্যুঞ্জয়ী এবং মহাকাব্য তৈরি হয়েছে। এই মহাকাব্য কখনো, আমার মনে হয় কখনো অমর হয়ে থাকবে, যে মহাকাব্য পৃথিবীকে জানান দেবে।